এইবার আমরা আমাদের আরেকটা প্রশ্ন নেব। এই প্রশ্নটা এখন আমি উত্তল সেট পড়াইতে আসলে সবগুলোই উত্তল সেট পড়েছি। এবার আমরা একটা প্রশ্ন নেব যে প্রশ্নটা উত্তল সেট হবে না, কিন্তু তুমি যদি জ্যামিতি অ্যাপ্লাই না করো তাহলে এটা উত্তল সেট হয়ে বসে থাকবে। তুমি এটাকে বীজগাণিতিকভাবে কোনোভাবেই উত্তল সেট প্রুফ করতে পারবে না, অনুত্তল প্রুফ করতে পারবে না। তুমি যখনই বীজগণিত অ্যাপ্লাই করবা তখনই সে বীজগণিতের মার প্যাচের কারণে সে এমনভাবে আনসার ক্রিয়েট করবে যেমন কি সে একটা উত্তল সেট, কিন্তু আসলে সে উত্তল সেট নয়। চলো সেই প্রশ্নটা দেখে আসি এবং জিওমেট্রি আমাদেরকে কতটা হেল্প করতেছে সেটা এবার আমরা বুঝতে পারবো। এতক্ষণ ধরে আমরা খালি চিন্তা করছি যে জিওমেট্রি কেন করবো, জিওমেট্রি করার দরকার কি, আমরা এমনিই বুঝে গেলে তো হয়ে যাচ্ছে। তা এখন দেখো জিওমেট্রি কীভাবে তোমাকে সাহায্য করতেছে। অ্যাজ একটা সেট বললো, এই সেটের সদস্যদের T1, T2 এই আকারে লেখা হচ্ছে 2 ডাইমেনশন, এবং সেটটা হচ্ছে এরকম T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, গ্রেটার দেন নট লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল 4, এবং এটা হচ্ছে 2 ডাইমেনশনের একটা উপসেট, বাস্তব মানে ইউক্লিডিয়ান স্পেসের বা বাস্তব স্পেসের, রিয়েল স্পেসের 2 ডাইমেনশনের একটা সেট, 2 ডাইমেনশনের একটা সাবসেট। তা আমাদেরকে জিজ্ঞেস করেছে এটার উত্তলতা পরীক্ষা করতে বলছে। উত্তল কিনা বলে না, বলছে উত্তলতা পরীক্ষা করো। উত্তলতা পরীক্ষা করলে উত্তল নাও হতে পারে। তা এখন আমাকে চেক করতে হবে এটা আসলে উত্তল নাকি উত্তল নয়। তো আমি প্রথমে তোমাদেরকে জ্যামিতির সাহায্যে দেখাচ্ছি এটা উত্তল কিনা। জ্যামিতির সাহায্যে দেখার পরে তুমি বীজগণিতের সাহায্যে আর আগের যে ট্রেডিশনাল পদ্ধতিতে করছো সেভাবে করলে এটা উত্তলই দেখাবে। তো যেহেতু জ্যামিতিতে সে উত্তল হইতে পারে নাই, তাহলে তাকে অনুত্তল প্রমাণ করার জন্য আমাদেরকে একটা বিশেষ ব্যবস্থা নিতে হবে। দেখো ভাই, এটা হচ্ছে এক্স উপাংশ, এটা হচ্ছে ওয়াই উপাংশ, তার মানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টাইপেরই হয়েছে। এখানে একটা এক্সিসের নাম হচ্ছে T1 আর একটা এক্সিসের নাম হচ্ছে T2, জাস্ট এক্স আর ওয়াই দেখাচ্ছে আর কি। তো T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4, এটা আসলে বৃত্তেরই সমীকরণ। আমি যদি T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার এই গ্রেটার দেনটাকে বাদ দিয়ে যদি ইকুয়াল 4 দিই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো T1 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস T2 স্কোয়ারকে লিখতে পারবো T2 মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। তোমাদের জানা উচিত যে এটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কোনটা? এই মাইনাসের পরে 0 আর এই মাইনাসের পরে 0কে কমা দিয়ে লিখলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর এখানে যে 2 দেখতে পাচ্ছ সেই 2টাকে বলা হয় যে ব্যাসার্ধ। স্কোয়ার বাদ দিলে যে 2 দেখাচ্ছে সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা চিত্র কেমন হবে? T স্কোয়ার প্লাস T2 স্কোয়ার ইকুয়াল টু 4 এর চিত্র হবে 0 0 বিন্দুতে কেন্দ্র, এখানে কাঁটা বসায়া 2 ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে হবে। ধরো এই 1 এই 2 ব্যাসার্ধ, 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 এই ব্যাসার্ধের বরাবর যদি আমি একটা বৃত্ত এঁকে দিই, তাহলে এই বৃত্তটাকেই বলা হবে যে T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার ইকুয়াল টু 4 এরিয়া। শুধু এই বাউন্ডারিটাকে ইকুয়াল তো ইকুয়াল মানে হচ্ছে রেডিয়াস যেখানে 2 আছে, রেডিয়াস খালি এই বৃত্তের উপরেই আছে। ওকে, এখন এখানে বলছি কি গ্রেটার দেন 4, রেডিয়াস 2 স্কোয়ারের চেয়ে বড়, গ্রেটার দেন 4। ইকুয়ালের জন্য তো এই বাউন্ডারিটাই হচ্ছে সেটের অংশ, কিন্তু 4-এর চেয়ে বড় যেহেতু বলছে, বড় মানে হচ্ছে এই রেডিয়াসের বাইরের এলাকাগুলো হচ্ছে সেটের উপাংশ, বাইরের এলাকা এগুলা। এখানে কোটি কোটি পয়েন্ট আছে, এখানে কোটি পুরো বোর্ডে আমি যতগুলো পয়েন্ট থাকতে পারি এগুলো সবগুলো এই সেটের সদস্য, কিন্তু ভিতরেরগুলো নয়। এগুলো এই সেটের সদস্য নয়, ভিতরের এই মানগুলো এই সেটের সদস্য নয়। এই ভিতরের জায়গাটা এই সেটে পড়বে না, এই এস সেটে ভিতরের জায়গাটা নেই। এই বাউন্ডারিটা আছে, আর বাউন্ডারির বাইরের পুরো জায়গাটা এই অ্যাসেটের ভিতর আছে, কিন্তু ভিতরের পয়েন্টটা নেই। এখন তুমি দেখো, আমি এই বাইরের এলাকা থেকে একটা পয়েন্ট, বাউন্ডারির গায়ের উপর থেকে একটা পয়েন্ট নিয়েছি। এই পয়েন্টের নাম হচ্ছে এই পয়েন্টের নাম হচ্ছে ধরো সরি এটা না, আমি একটা পয়েন্ট নিচ্ছি। এই পয়েন্টের নাম হচ্ছে ধরো 2,0 ধরতে হবে না, এটা 2,0 পয়েন্টই, কারণ এখান থেকে রেডিয়াস 2, তো এক্সের মান 2, এক্স মানে T1 আগে, T1 এর মান 2, কিন্তু উপরের দিকেও যায় না নিচের দিকেও যায় না, ফলে ওয়াই এর মান 0। আবার এখানে এই পয়েন্টের নাম হচ্ছে 0,2। 0,2 কেন? কারণ হচ্ছে এখানে এক্সের দিকে যায় নাই, ডানে বামে যায় নাই, ডানে বামে গেছে 0 পরিমাণ, ওয়াই অক্ষের দিকে গেছে 2 পরিমাণ। এই দুইটা পয়েন্টের যদি লাইন সেগমেন্ট তুমি আঁকো, দেখো তো লাইন সেগমেন্ট যদি তুমি আঁকো, রেখাংশ আঁকো, তাহলে এই রেখাংশের 0 টু পয়েন্টটাও কিন্তু সেটের ভিতরে আছে, কারণ সেট হচ্ছে সেই সব পয়েন্ট দিয়ে বানানো যেসব পয়েন্টগুলা এই বৃত্তের বডির উপরে আছে, মানে এই বৃত্তের পরিধিটার উপরে আছে যেসব পয়েন্টগুলো, এবং তার বাইরের সব বিন্দুগুলো এই সেটের ভিতরে আছে বোঝাচ্ছে, গ্রেটার দেন দিয়ে বোঝাচ্ছে সেটা।
তাইলে এই 0.2 এটাও এই সেটের ভিতরে আছে, 2.0 এটাও এই সেটের ভিতরে আছে, কিন্তু তাদের লাইন সেগমেন্ট যখন আসছো তখন দেখো লাইন সেগমেন্টের বাকি বিন্দুগুলো একটাও ওই এরিয়ার ভিতরে নাই। এরিয়া যে এরিয়াটা ওদের সেটের মধ্যে নাই সেই এরিয়ার ভিতরে ঢুকে গেছে। যেই এলাকাটা এই ভিতরের এলাকাটা এই সেটের অংশ নয়, সেই ভিতরের এলাকার মধ্যেই লাইন সেগমেন্টের রেখাটা ঢুকে বসে আছে। দ্যাট মিনস আমাদের এই প্রশ্নটা একটা অনুত্তল সেট, অনুত্তল বা নন কনভেক্স সেট। এখন প্রবলেম হচ্ছে কোটি কোটি পয়েন্টের জন্য এটা কনভেক্স সেট, কোটি কোটি পয়েন্টের জন্য কনভেক্স সেট। আমি বুঝাচ্ছি এই পুরা এই স্থানাঙ্ক ব্যবস্থার পুরা এলাকার সব কিছু এই সেটের ভিতরে আছে, শুধু এই বৃত্তটা নেই। তো এইখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। এখন যদি তুমি এই দুটোটাকে টানো তাহলে এই যে লাইন সেগমেন্ট আঁকলাম, এই লাইন সেগমেন্টের সব বিন্দুই কিন্তু এক সেটের ভিতরে আছে। এরকম তুমি কোটি 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 বিন্দু খুঁজে পাবা যাদের লাইন সেগমেন্ট ওই সেটের ভিতরেই আছে। কয়েকটা বিন্দু, এই কয়েকটা বিন্দু যদি তুমি লাইন সেগমেন্ট আঁকো তখন শুধুমাত্র কয়েকটা বিন্দুর জন্য সে তার লাইন সেগমেন্ট ওই সেটের ভিতর থেকে মান না নিয়ে বাইরের থেকে মান নেওয়া শুরু করে। সেজন্য এটাকে আমরা বীজগাণিতিক পদ্ধতিতে প্রুফ করতে পারবো না। তো এটা একটা কঠিন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখন আমরা কোন পদ্ধতিতে এটাকে প্রুফ করব সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা বললাম প্রদত্ত সেট 8 জিনিস বলে রাখি, এটা যদি গ্রেটার দেন না হয়ে লেস দেন হইতো তাহলে ভিতরের বিন্দুগুলোকে বুঝাই দিও, তখন ডেফিনেটলি এটা উত্তল সেট হইতো, যেটা আমরা আগের অঙ্কগুলোতে করছি। 1-এর চেয়ে ছোট বুঝাচ্ছিল, 1-এর চেয়ে ছোট যখন বুঝাচ্ছিল, 1-এর চেয়ে ছোট মানে এই রেডিয়াস হচ্ছে 1, 1-এর চেয়ে ছোট হচ্ছে এই বিন্দুগুলো, ভিতরের বিন্দুগুলো। এখন 4-এর চেয়ে বড় মানে হচ্ছে এই রেডিয়াস হচ্ছে 2, এবং 2-র চেয়ে বড় বাইরের এলাকাগুলোকে বোঝাচ্ছে, কিন্তু এই এলাকাটা এই সেটের ভিতরে নাই। যেহেতু এই এলাকাটা এই সেটের ভিতরে নাই, সেহেতু আমি যখন লাইন সেগমেন্ট আঁকতেছি নিজের চোখে দেখতে পাচ্ছি লাইন সেগমেন্ট এই এলাকাগুলোর বাইরের একটা এলাকা দিয়ে চলে যাচ্ছে। এই এই বৃত্তটা হচ্ছে ওর বাইরের এলাকা। তাহলে আমরা মনে করে নিলাম প্রদত্ত সেট এস ইকুয়াল টু এত, এটা আর লেখার দরকার নেই, এস ইকুয়াল টু এত বললাম। তো আমরা দুইটা পয়েন্ট নেব, ধরি ওই দুইটা পয়েন্ট আমি কিন্তু ইতিমধ্যে নিয়ে ফেলছি। ধরি হচ্ছে 0,2 একটা পয়েন্ট, এটাও এস এর ভিতর থেকে নিছি, এবং এস এর ভিতর থেকে নিছি কিনা আমি প্রথমেই বলে দিলে আসলে ভুল হচ্ছে, আমরা একটু চেক করতে হবে এটা এস এর ভিতরে আছে কিনা। ধরি দুইটা পয়েন্ট নিছি, ইউ একটা পয়েন্ট, এভাবে না এভাবে করি। ধরি ইউ একটা পয়েন্ট নিছি যে পয়েন্ট হচ্ছে 2,0, ভি একটা পয়েন্ট নিছি যে পয়েন্ট হচ্ছে 0,2, 2,0, 0,2, যে দুটো দিয়ে উদাহরণ দেখেছি সেই দুটোই বোঝাচ্ছে 0,2। এখন এই ইউ আর ভি এস এর ভিতরে আছে বলিনি, ইউ আর ভি এস এর ভিতরে আছে বলিনি। এখন আমি এই ইউ বিন্দুগুলা এস এর ভিতরে যদি থাকে তাহলে এই শর্তকে অবশ্যই সে ফুলফিল করবে। এখন আমি একটু চেক করে নিব এই দোনো পয়েন্ট এই শর্তকে ফুলফিল করে কিনা। যদি এই দোনো পয়েন্ট এই শর্তকে ফুলফিল করে, এই দোনো পয়েন্ট এই শর্তকে ফুলফিল করে, তাহলে এই পয়েন্ট দোনোটা অবশ্যই এস সেটের সদস্য। তারপর আমি দোনোজনের লাইন সেগমেন্ট আঁকবো এবং ল্যামডার মান 0 থেকে 1-এর ভিতরে নিয়ে লাইন সেগমেন্ট আঁকার চেষ্টা করব। তাই দেখার চেষ্টা করি, আমরা বলবো আমি কীভাবে করছিলাম, যেহেতু এই দুইটা পয়েন্ট দিয়ে আমি এই সমীকরণের সাহায্যে কম্পেয়ার করতেছি। প্রথম উপাংশের স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস দ্বিতীয় উপাংশের স্কোয়ার মানে 0 স্কোয়ার, ইটস ইকুয়াল টু হচ্ছে 4, এবং এই স্কোয়ার এগুলো ওদের স্কোয়ারের কারণে আনছে। এখানে বলছে প্রথম উপাংশের স্কোয়ার করো প্লাস দ্বিতীয় উপাংশের স্কোয়ার করো, এই দুটো উপাংশের স্কোয়ারের যোগফল 4-এর সমান হইলেও এই সেটের ভিতরে থাকবে, 4-এর চেয়ে বড় হইলে এই সেটের ভিতরে থাকবে। তো এই দোনো উপাংশের এই বিন্দুর জন্য দোনো উপাংশের স্কোয়ার 4-এর সমান হয়েছে, যা কিনা এই শর্ত মেনে চলছে। সুতরাং আমরা বলতে পারতেছি, সুতরাং কোনো কথা নাই, এই ইউ যে পয়েন্ট সেই পয়েন্টটা এস এর ভিতর থেকেই নিছি বলে মনে হচ্ছে। একইভাবে এটার জন্য যদি আমি করি 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে আমরা পাবো 4। এই 4 সেটের এই শর্তটা মেনে নিচ্ছে, মেনে না নিলে কেটে দিতাম, কিন্তু মেনে নিচ্ছে, গ্রেটার দেন মেনে নিচ্ছে না, কিন্তু ইকুয়াল তো মেনে নিচ্ছে, একটা না একটা তো মেনে নিচ্ছে। সুতরাং এই ভি যে সেটটা সেই সেটটাও এস এর ভিতরে আছে, আমরা বুঝলাম। এখন এদের লাইন সেগমেন্ট তৈরি করব। তাহলে আমরা বলবো যে ল্যামডা ইকুয়াল টু একটা মান নিব হাফ হলে, আমরা জানি যে ল্যামডা এর মান হবে, যে লাইন সেগমেন্ট আঁকার জন্য ল্যামডা এর মান হবে যে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তো হাফ ডেফিনেটলি 0 থেকে বড়, হাফ ডেফিনেটলি 1 থেকে ছোট, এরকম একটা মানের জন্য এত হলে আমি এই দুই পয়েন্টের জন্য ইউভি পয়েন্টের জন্য লাইন সেগমেন্টের অবস্থা কি হয় সেটা একটু দেখতে যাচ্ছি।
লাইন সেগমেন্টের পয়েন্টগুলোর অবস্থা কী হয় সেটা একটু দেখতে চাচ্ছি। তাহলে এত সমান আমরা কী বের করতে পারতেছি? আমরা পাচ্ছি ল্যামডা এর মান হাফ, এদিকে ইউ ভেক্টর এর মান হচ্ছে ইউ ভেক্টরের মান 2,0 প্লাস 1 মাইনাস ল্যামডা মানে 1 মাইনাস হাফ, ভি ভেক্টরের মান হচ্ছে 0,2। অর্থাৎ ল্যামডা এর একটা ফিক্সড মানের জন্য ইউ এবং ভি এই দুইটা পয়েন্টের লাইন সেগমেন্ট বের করতেছে, লাইন সেগমেন্টের পয়েন্টসগুলোকে বের করতেছে। তাহলে কি হচ্ছে, হাফ যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো 1, হাফ যদি 0-র সাথে গুণ হয় আমরা পাবো 0, প্লাস 1 থেকে হাফ চলে গেলে আমরা পাবো হাফ, সে হাফ যদি 0-র সাথে গুণ হয় তাহলে পাবো 0, সে হাফ যদি 2-র সাথে গুণ হয় আমরা পাবো 1, কাটাকাটি করে 1 আসবে আর কি। এখন এই দুইটা পয়েন্ট যদি জোড়া হয় তাহলে কমার আগেরটা যোগ করব, 1 যোগ 0 ইকুয়াল টু 1 হবে, কমা 0 আর 1 যোগ হলে 1 যোগ 0 সমান 1 হবে, অর্থাৎ 1.1। তাহলে স্পষ্ট খেয়াল করো এই 1.1 এই পয়েন্টটা হচ্ছে লাইন সেগমেন্টের উপরের একটা পয়েন্ট, অর্থাৎ এই সরলরেখার উপরে অনেকগুলো পয়েন্ট আছে না, সেই পয়েন্টের কোনো একটা পয়েন্ট, এই কোনো একটা পয়েন্টকে এই সেটের শর্ত মানতেছে কিনা। যদি এই পয়েন্ট এই সেটের শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে এটা অবশ্যই ওই সেটের ভিতর থেকে পড়ে নাই। আর লাইন সেগমেন্ট দিয়ে প্রাপ্ত পয়েন্ট যদি সেটের ভিতরে না পড়ে তাহলে এটা সেটটা উত্তল নয়, সেটা প্রুফ করে ফেলতে হবে। তাহলে আমরা বলবো এখন আমরা লাইন সেগমেন্টের উপর থেকে যে পয়েন্ট পাইছি সেই পয়েন্ট কি এই শর্ত মানে? চলো দেখি তো। 1 এর স্কোয়ার মানে এক্স উপাংশের স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে 1 স্কোয়ার এত ইকুয়াল টু আমরা পাবো 1 প্লাস 1 ইটস ইকুয়াল টু 2, যা কিনা 4-এর চেয়ে বড় কিনা দেখো তো। এই 2 কি 4-এর চেয়ে বড় হইতে পারছে? দেখলাম যে এই 2 কোনোভাবে 4-এর চেয়ে বড় হইতে পারে নাই, সমানও হইতে পারে নাই, এই শর্ত মানতে পারে নাই। সুতরাং এই 1,1 পয়েন্টটা এস এর মধ্যে নাই, অর্থাৎ লাইন সেগমেন্টের এই পয়েন্ট সেটের ভিতরে পড়ে নাই। যেহেতু লাইন সেগমেন্টের পয়েন্ট সেটের ভিতরে পড়ে নাই, সুতরাং এস একটি অনুত্তল সেট। সুতরাং এস একটি অনুত্তল সেট। তো খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা যে আমরা একটা অনুত্তল সেট নিয়ে কাজ করতে পারছি। আর এই অনুত্তল সেট নিয়ে যখন আমরা কাজ করব, অর্থাৎ যে সেটগুলো উত্তল নয় তাদের জন্য আমাদেরকে একটা বিশেষ পয়েন্টস চিন্তা করে সেই পয়েন্টস দিয়ে তাকে উত্তল নয় বিচার করতে হবে। এটা যদি লেস দেন ইকুয়াল 4 হইতো এটা উত্তল হইতো, কারণ লেস দেন ইকুয়াল 4 হওয়ার সাথে সাথে ভিতরের জায়গাটাকেই বুঝাইতো। আর ভিতরের জায়গাতে তুমি যতই পয়েন্টস নাও আর লাইন সেগমেন্ট আঁকো, তারা কিন্তু ওই পয়েন্টগুলো সবগুলো কিন্তু ওই গোলকের ভিতরে, ওই বৃত্তের ভিতরেই পড়বে, এটা 100%। যার কারণে সেটা কি হইতো, উত্তল সেট হয়ে যেত। কিন্তু এখন আমরা এসকে অনুত্তল সেট বলতে পারবো, অথবা উত্তল সেট নয় বলতে পারবো, অনুত্তলও বলতে পারবো, উত্তল সেট নয়ও বলতে পারবো। তো এই হচ্ছে আসলে লাইন সেগমেন্ট উত্তল বা অনুত্তল হবে কিনা সেটার টেস্ট করার কিছু গাণিতিক সমস্যা। এখানে আরও কতগুলা গাণিতিক সমস্যা আছে, সবগুলারই চিত্রভিত্তিক উপস্থাপনাটা আগে বুঝতে হবে। চিত্রভিত্তিক উপস্থাপনা আমার যদি উত্তল বলে তাহলে আমরা বীজগণিতে যাব, চিত্রভিত্তিক উপস্থাপনা আমার যদি অনুত্তল বলে তাহলে আমরা নির্দিষ্ট কতগুলো পয়েন্টস নেব, যে পয়েন্টসগুলোর জন্য সে অনুত্তল হবে সেই পয়েন্টসগুলো ফাইন্ড আউট করে সেগুলোর সাহায্যে প্রুফ করব। আগে অঙ্কগুলো যেগুলো করছে সেগুলো দেখলাম যে চিত্র এঁকে দেখলাম যে সেগুলো ডেফিনেটলি উত্তল হচ্ছে, যে কারণে আমরা করলাম কি, তার জন্য যে কোনো পয়েন্টস নিয়ে আমরা তাকে উত্তল প্রমাণ করতে পারছি। কিন্তু এখনের অঙ্কগুলো, এই অঙ্ক যেটা দেখলাম যেটা অনুত্তল হবার চান্সেস আছে, এখানে আমি আরও পয়েন্ট নিতে পারতাম অনুত্তল হবার জন্য। যেমন ধরো আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট নিতে পারতাম, এই পয়েন্টের নাম হবে যে -2,0 পয়েন্ট, এই -2,0 পয়েন্ট আর এই +2,0 পয়েন্ট, এই দুইটা পয়েন্টের লাইন সেগমেন্ট যদি আঁকি সেগুলোর প্রত্যেকটা বিন্দুও কিন্তু ওই বাইরে যে সেট সেই সেটের বাইরে দিয়ে যাচ্ছে। আরও অনেক পয়েন্টস আছে, এখানে কোটি কোটি পয়েন্টস আছে, এটার উপরে এখানে কোটি কোটি পয়েন্টস আছে। এগুলো যে কোনো একটা লাইন সেগমেন্ট যদি তুমি নাও, তাহলে তুমি দেখবা যে এটা কোনোভাবেই উত্তল সেট হইতে পারতেছে না। কিন্তু তুমি যদি ওই বাইরের এখানের কোটি কোটি বিন্দু দিয়ে খুঁজো তখন সেটা কিন্তু উত্তল সেট দেখাচ্ছে। তো এটার জন্য আমরা যদি ল্যামডা দিয়ে করি, যেভাবে আগে করছি U1 V1 এভাবে দিয়ে যদি আমরা কাজে লাগাই, তাহলে তারা করবে কি, ওই এলাকার বিন্দুগুলোকেই ফাইন্ড আউট করে অঙ্কটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবে। ওরা এই ভিতরের এই যে টেকনিক্যাল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর কথা তারা বলবে না টেকনিক্যাল পয়েন্টগুলোর কথা। সেজন্য অনুত্তল যখন হবে, কোনো সেট অনুত্তল হইতে চাইলে তার জন্য একটা স্পেশাল পয়েন্ট দিয়ে তাকে প্রমাণ করতে হবে। এখন উত্তল না অনুত্তল তুমি আগে কীভাবে বুঝবা, উত্তল না অনুত্তল সেটা তোমাকে জ্যামিতি এঁকে আগে বুঝতে হবে। এই সমীকরণটার ইকুয়াল অংশকে কাজে লাগিয়ে জ্যামিতি এঁকে তারপরে তুমি উত্তল অনুত্তল বুঝে নিবা, তারপর তুমি অঙ্কে ঢুকবা, তাহলে তুমি সুবিধা পাবা। এই জন্য আমি আজকে যতগুলো অঙ্ক করাইছি
সবগুলো অঙ্কের মধ্যে তোমাকে দেখাইছি জ্যামিতি এঁকে আগে কীভাবে বোঝা যায় একটা উত্তল নাকি অনুত্তল। জ্যামিতিতে উত্তল হইলে উত্তলের প্রসেসে করে গেছি, জ্যামিতিতে অনুত্তল হয়েছে, জিওমেট্রিক চিত্রে অনুত্তল হয়েছে, তো অনুত্তল প্রসেসে করে যাওয়ার চেষ্টা করছে। তো আগামী ক্লাস আমরা এই চ্যাপ্টার থেকে আরও উত্তল অনুত্তলের আরও কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো শেষ করব এবং তারপরে এই অধ্যায় থেকে থিওরিগুলো, ইম্পর্টেন্ট থিওরিগুলো পড়ার চেষ্টা করব এবং অধ্যায়টা খুব দ্রুত শেষ করে দেবো। তা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।